এই ডান দিকের জঙ্গলটা হচ্ছে পারমাদান জঙ্গল, এখন বলে বিভূতিভূষণ অভয়ারণ্য। বেশ ঘন জঙ্গল। জঙ্গলটা এতই ঘন, জঙ্গলের এক একটা জায়গায় কিন্তু সূর্যের আলো পৌঁছচ্ছে না। দেখুন অন্ধকার ভেতরটা। থাম্বনেল দেখে এটা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আজকে একটা গ্রামের গল্প বলবো, কিন্তু এটা যে সে গ্রাম নয়। এমন এক গ্রাম যার সঙ্গে প্রকৃতি আর ইতিহাস একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে। পূর্ণিমার রাতেও নিঝুম নির্জন গ্রামে শোনা যায় ঝিঝি পোকার ডাক, আর দুপাশের জঙ্গলের মাঝে ছড়িয়ে থাকা কিছু স্থাপত্যে পাথরের গায়ে কান পাতলে শোনা যায় আজও কান্নার আওয়াজ আর নরহত্যার ইতিহাস। ছাদ ধসে পড়েছে, তাই এখান দিয়ে আলো ঢুকছে। দোতলার বারান্দা ধসে পড়েছে, যাওয়ার সিঁড়ি খুব রিস্কি। এই চিকেন থালির সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। রাতে পোলাও আর চিকেন কষা। রাতের দৃশ্য, ঠিক মাঝখানটা দাঁড়িয়ে আমি সবকটা ছবি তুলছি। প্রথমে রেস্টুরেন্টটাতে আমরা আছি, আমরা এই ট্রি হাউসটাতে আছি। এইটা গাছ বাড়ি, গাছের ওপরে তৈরি করা ঘর, আর তার বারান্দা দিয়ে এইরকম নির্মল প্রাকৃতিক দৃশ্য। করছি আজকের গল্প। গুড মর্নিং। আজকে 4 অক্টোবর 2025। পুজোটা কলকাতাতেই কাটালাম, আর পুজোর পরে শনিবার আজকে ছোট্ট একটা অবসর যাপনের জন্য বেরিয়েছি। আজকের দিনটা থাকবো, আবার কালকেই চলে আসবো। 1 নাইট স্টে। জায়গাটা মঙ্গলগঞ্জ, যাব, দেখাবো। আজকে জার্নি হবে 100 কিলোমিটার। যাব মঙ্গলগঞ্জ। মঙ্গলগঞ্জে থাকবো একটা রিসর্টে, ইচ্ছে কুঠির রিসর্ট। এখান থেকে গুগলে দেখাচ্ছে 3 ঘন্টার মতন, মোটামুটি 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আমরা যাচ্ছি গাড়িতে, আপনারা আসতে পারেন ট্রেনে। রানাঘাট থেকে টোটোতে 20 টাকা ভাড়া, সময় লাগে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট। তো চলুন দেখাই, আপনারা দেখতে পাবেন। গতকাল কলকাতায় বেশ বৃষ্টি হয়েছে, আকাশ ছিল ভার মেঘলা। আজকে সকাল থেকে আকাশে মেঘ থাকলেও এখন কিন্তু বেশ পরিষ্কার রোদ, যদিও হিউমিডিটি আছে ভালোই। দেখা যাক আমরা মঙ্গলগঞ্জে গিয়ে কীরকম ওয়েদার পাই। চলুন দেখাই। আজকে আমার সফর সঙ্গী আমার স্ত্রী, আমার ছেলে আর আমার শ্যালাম। আমরা 4 জন যাচ্ছি মঙ্গলগঞ্জ। নিয়েছি 2টো এসি কটেজ। কীরকম সেই কটেজ আর কি কি অ্যাকোমোডেশন এখানে অ্যাভেলেবল সেটাও দেখাবো, দেখতে থাকুন। জার্নি শুরু করার পর প্রায় 1 ঘন্টা হলো। এই জায়গাটার নাম বিরোহী। এই বিরোহী জায়গাটায় আমরা দাঁড়িয়েছি এই ধাবার জন্য। এই হলো সরাইখানা কটেজ ধাবা। এটা হচ্ছে একতলায় নিচে বসার জায়গা। এটা নন এসি, আর এটা হচ্ছে এসি। এখানে নিচে এরকম বসার জায়গা রয়েছে, আর আমরা বসেছি দোতলায়। দোতলার অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। এইটা হলো দোতলার অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে আমাদের প্রথম অর্ডার, কচুরি আর ছোলার ডাল, আচার দিয়েছে সঙ্গে। আর অর্ডার দিয়েছি আলুর পরোটা, আসছে আলুর পরোটা। তো এটা খুব ড্রাই না,
প্রচুর তেলে ফ্রাই করে, সঙ্গে দই দিয়েছে। চাটা তো খেতে ভালোই, চায়ের ভাঁটটার মধ্যেও অভিনবত্ব আছে এবং শিল্পের ছাপ রয়েছে। বোঝা যাচ্ছে আমরা কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি। আবার শুরু হলো প্রচন্ড বৃষ্টি। এই সবুজের সমারোহের মধ্যে বৃষ্টিটা দেখতেও আমাদের শহুরের লোকেদের দারুণ লাগে। দেখুন, ব্রেকফাস্ট করে স্টার্ট করলাম সরাইখানা কটেজ ধাবা থেকে। এখান থেকে চাকদান 9 কিলোমিটার, আর আমাদের রিসর্ট মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট। দেখা যাবে কতক্ষণ লাগে। রাস্তা খুব ভালো, তার উপর বৃষ্টিতে ভিজে আরো সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন, যারা এখনো আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেকটা উৎসাহ। এই প্রথম আমরা সোজা রাস্তা মানে NH-34 ছেড়ে বাঁ দিকে টার্ন করে বনগাঁ বা চাকদার দিকে ঢুকলাম। 1 কিলোমিটার দূরে একটা টোলগেট দেখাচ্ছে, কিন্তু এই টোলগেটটা এখনো তৈরি হয়নি। এই রাস্তাটাও অসম্পূর্ণ, টোলগেটটাও অসম্পূর্ণ। দেখুন, এখান থেকে রাস্তাও খারাপ আর একদম গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়েছি। দুদিকে সবুজের সমারোহ, ভাঙাচোরা রাস্তা, এগিয়ে চললাম আমরা। বৃষ্টি এখনো থামেনি, টিপ টিপ করে পড়েই চলেছে। দুর্গাপুজো সবে শেষ হয়েছে, প্যান্ডেল এখনো খোলা হয়নি। পুরনো পরিত্যক্ত শিব মন্দির যেন কত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রিসর্টের আগে অবধি 10 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। যদি আপনি চাকদার থেকে আসেন, বেটার রানাঘাটের দিক থেকে আসা, তার সেই রাস্তা কিন্তু এই রাস্তা থেকে অনেক ভালো। বাই রোডে এলে অবশ্যই রানাঘাটের রাস্তা দিয়ে আসবেন। আমরা ফিরবো রানাঘাটের রাস্তা দিয়ে। সে চোখে পড়লো রিসর্টের সাইনবোর্ড, আর তার সঙ্গেই রয়েছে দিক নির্দেশ। রিসর্টে যাওয়ার জন্যই যেন এই রাস্তাটা সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার বাঁদিক দিয়েই বয়ে গেছে ইছামতি নদী। এখানে আরেকটা নতুন নেচার ক্যাম্প তৈরি হয়েছে, যদিও এখনো পুরো কাজ শেষ হয়নি। লোক থাকা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এইবার ইচ্ছেকুটি রিসর্টে আমাদের এন্ট্রি হবে। একটু আগে রাস্তা চিনতে না পেরে অন্য একটা রিসর্টের দিকে চলে যাচ্ছিলাম। এইবার ঠিক রাস্তায় যাচ্ছে, চারিদিকে জঙ্গল। বিশ্বাস করতে কষ্ট হলেও ইচ্ছেকুটি রিসর্টের পাশেই এটাই ইছামতি নদী। এখানে কিন্তু ইছামতি নদী টাকির মতন এতটা চওড়া নয়। এইবার আমাদের সকলের দৃষ্টিগোচরে এলো আমাদের আজকের থাকার আস্তানা ইচ্ছেকুটি রিসর্ট। এই যে এই হলো মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসর্ট। এটা হচ্ছে বাঁদিকে রিসেপশন, এটা রেস্টুরেন্ট এরিয়া, এটা হচ্ছে বিল্ডিং, এর মধ্যে ডিলাক্স রুম আছে, সামনে ট্রি হাউস দুটো, এই দুটো ট্রি হাউস, আর এইটা হচ্ছে সমোসা কটেজ। আর এর পাশে এগুলো হচ্ছে সমোসা কটেজের কমন টয়লেট আর কিচেন। এই হলো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, সকলের হাতেই রয়েছে।
ঠান্ডা অরেঞ্জ জুস। এগুলো হচ্ছে বাম্বু কটেজ। এগুলো হচ্ছে এন্ট্রেন্স, ভেতরে রুম, বাইরে একটা বেসিন আছে। এটা ট্রি হাউস, গাছ বাড়ি। এরকম লোহার সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে রুম, অ্যাটাচ টয়লেট আর বারান্দা। যাদের পায়ে প্রবলেম আছে বা এই লোহার সিঁড়ি দিয়ে যাদের ওঠানামা করতে প্রবলেম বারবার, তারা এই অপশনটাকে অ্যাভয়েড করবেন। ওয়াশরুম ছোট বাট নিট অ্যান্ড ক্লিন, রুম ডিসেন্ট, খুব একটা বড় নয়, তবু নিচের এসি কটেজের থেকে ফ্লোরের স্পেসটা কিন্তু একটু বেশি, আর বারান্দাটা কিন্তু চমৎকার, আর বারান্দা থেকে এই ধান ক্ষেতের ভিউটাও অসাধারণ। আমি যেখানে দাঁড়িয়ে শ্যুটটা করছি এটা হলো ইচ্ছেকুটির মঙ্গলগঞ্জের ট্রি হাউসের ব্যালকনি। আমার পিছনে ভিউটা এরকম, বিরাট বড় ধান ক্ষেত, মাঠে ধান রোয়া হয়েছে। এই ইচ্ছেকুটির জায়গাটার প্রমোশন যেভাবেই হয়ে থাক না কেন, এই ইচ্ছেকুটির প্রপার্টিটাতে বিরাট কোনো হাইফাই অ্যাকোমোডেশন আশা করবেন না। এখানে যে এসি কটেজগুলো আছে সেগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো স্পেস বিছানার পাশে ভীষণ ভীষণ কম। এই ট্রি হাউসগুলো যদি পান বা বিল্ডিং একটা আছে, বিল্ডিং এর ডিলাক্স রুম যদি পান, সেটা মোটামুটি বেটার। ডিলাক্স রুমগুলো হোটেলের মতন, ভেতর থেকে খুব একটা বোঝা যাবে না। অ্যাপ্রোচ রোড যদি বলি, ভীষণ ভীষণ খারাপ, 10 কিলোমিটার। আশপাশে অনেক সময় লোক পাওয়া যায় না জিজ্ঞাসা করার, গুগল ভুল ডাইরেকশন দেয়, সেখানে জিজ্ঞাসা করে করে আসতে হয়। আসার প্রবলেম আছে, যারা স্মুথ এন্ট্রি স্মুথ এক্সিট পছন্দ করেন তাদের জন্য কিন্তু ইচ্ছেকুটির মঙ্গলগঞ্জ নয়। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য বা বাইকার্স তাদের জন্য ঠিক আছে, চলতে পারে। আর এই হ্যাজার্ডগুলো যেগুলো আছে এখানে, সেগুলো যারা মেনে নিতে পারবেন তাদের জন্য চলতে পারে। বিরাট কোনো ভালো প্রপার্টি কিন্তু এটা নয়, এটা আমার অনেস্ট রিভিউ। আপনারা এলে পরীক্ষা করে নেবেন, তবে আসার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটা হলো সেই বাম্বু কটেজ বা এসি কটেজের ইন্টেরিয়ার, ভেতরটা কিন্তু সুন্দর করে উডেন বোর্ড দিয়ে সাজানো, রং করা, যদিও ফ্লোর স্পেসটা একটু কম এবং বিছানার চাদরগুলো কিন্তু একটু অপরিচ্ছন্ন। বাকি জিনিস ছোটর ওপর মোটামুটি ঠিকঠাক। ছোট্ট একটা ওয়াশরুম, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত কিছুই রয়েছে। ডাইনিং এরিয়ায় ডাইনিং টেবিল এবং বসার জায়গাগুলো বিশেষভাবে নজর কাড়ে। যদিও আমাদের 4 বেলার খাবার প্যাকেজের মধ্যেই ছিল, তবুও জুম করে মেনু কার্ডটা দেখতে পারেন। এটা ফিশ থালি, পাশেরটা চিকেন থালি, এর সঙ্গে পরে আসছে চাটনি, পাঁপড়, দই আর রসগোল্লা। এই ইচ্ছেকুটি রিসর্টের খাওয়া মানে দুপুরের খাওয়াটা একটু ভালোই, একদম বাড়ির মতন সিম্পল খাওয়া, তরকারি, ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন বা মাছ, তার সঙ্গে দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, বেশ ভালো, একদম ঘরোয়া, আন্তরিক। শুধু তাই নয়, এদের ব্যবহারও খুব ভালো, বারবার এসে জিজ্ঞাসা করে যাচ্ছে কিছু লাগবে কিনা, খুব আন্তরিক। দুপুরে খেতে খেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর আমরা বেরিয়ে পড়লাম গ্রাম ভ্রমণ আর নৌকা বিহারের জন্য। সকালে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য চারদিকে গাছপালাগুলো একবারে সবুজ হয়ে আছে, কোনো কোনো জায়গায় রাস্তাও বেশ কর্দমাক্ত। আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে আমাদের প্যাকেজে থাকা নৌকা বিহারের জন্য। এই রিসেপশন থেকে টিকিট নিয়ে বোটিংয়ে যেতে হবে। এই হচ্ছে টিকিট, একটা টিকিটে 4 জন লিখে দিয়েছে, আমরা 4 জনই আছি। এই হলো টিকিট। এই হচ্ছে 4-5টা গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি
ঘাটে বোট রাইডের জন্য ইছামতির পাড়ে। ইছামতি নদী বা ইছামতি নদীতে বোট রাইডের কথা বললেই আমাদের টাকির কথা মনে পড়ে। টাকিতে ইছামতি নদী কিন্তু অনেকটা চওড়া, এখানে কিন্তু এতটা চওড়া নয়। এখান থেকে ইছামতি নদী আরো এগিয়ে গিয়ে টাকিতে পৌঁছেছে, আর টাকিতে ইছামতি নদীর ব্যাপ্তি কিন্তু অনেক বেশি। এখানে নৌকা বিহারের জন্য দু ধরনের নৌকা অ্যাভেলেবল, একটা হচ্ছে দাঁড় টানা নৌকা যেটা আমরা দেখতে অভ্যস্ত, আর একটা হচ্ছে প্যাডেল বোট। এটা হচ্ছে ইছামতি নদীর ধারে ঘাট। এই হচ্ছে ঘাটের পাশে ছোট্ট একটা চায়ের দোকান, আর এটা হচ্ছে নদীতে নামার রাস্তা। নৌকায় ওঠার সুবিধার জন্য আমাদের বাঁধানো সিঁড়ি দিয়ে না নামিয়ে এই পাশ দিয়ে মাটির রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে আমরা সহজে নৌকায় উঠতে পারি। কিন্তু মাটির রাস্তা প্রচন্ড কর্দমাক্ত এবং প্রচন্ড পা হড়কানোর সম্ভাবনা, খুব সাবধানে যেতে হবে। দাঁড় টানা নৌকো আমাদের প্যাকেজের মধ্যেই। প্যাডেল বোটের খরচ 50 টাকার মতো 1 ঘন্টার জন্য। এই যে সাঁকোটার ওপর দাঁড়িয়ে আছে, সাঁকোটা কিন্তু বেশ দুলছে, নড়ছে, এবং সবাইকে এক জায়গায় দাঁড়াতে বারণ করছে। বোট স্টার্ট করলো, আমাদের দেবাশিসদা বসে আছে পিছন দিকে, আমরা বসে আছি মাঝখানে, ছেলে বসে আছে পিছনে, আর ওই হচ্ছে মাঝি নৌকো টানছে। এই হচ্ছে ইছামতির পিছন দিকটা আমরা এগিয়ে চলেছি। সকালবেলা এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ওয়েদার মেঘলা হয়ে আছে, হাওয়া কম। এখন একটু একটু নৌকো চলছে বলে হাওয়া দিচ্ছে। আমাদের পিছন দিকে ইছামতি নদী চলে গেছে টাকির দিকে। দুপাশে জঙ্গল, বিশেষ করে ডান দিকের জঙ্গলটা বেশ ঘন, বেশ বিসর্জন হয়েছে। এই যে দুর্গা ঠাকুরের কাঠামো পড়ে আছে, পুরো জঙ্গল না। এই ডান দিকের জঙ্গলটা হচ্ছে পারমাদান জঙ্গল, এখন বলে বিভূতিভূষণ অভয়ারণ্য। বেশ ঘন জঙ্গল। যেহেতু বনগাঁতে বিভূতিভূষণের বাড়ি আছে, সেখান থেকেই নামটা হয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। নৌকা বিহারে সবাই বেশ খুশি, যে যার বক্তব্য প্রকাশে ব্যস্ত। শুনুন। কুমির যেখানে সেইখানে থাকে। হ্যাঁ, কোথায় বলছো? রকি স্রোত, মানে যেখানে কর্দমাক্ত জায়গা, বেশি স্রোত নেই এই জন্য। হ্যাঁ, জঙ্গলটা এতই ঘন, জঙ্গলের এক একটা জায়গায় কিন্তু সূর্যের আলো পৌঁছচ্ছে না। দেখুন, অন্ধকার ভেতরটা, একদম অন্ধকার, নিকোষ কালো। এখন দুপুর 3টে, সেই সময়ও পুরো অন্ধকার। নৌকা করে এই ইছামতির জলে ভেসে বেড়ানো আমাদের শহুরের লোকেদের কাছে বেশ আনন্দের। মাঝে মাঝে, হ্যাঁ, দুষ্প্রাপ্য। মাঝে মাঝে হাওয়া যখন দিচ্ছে অল্প অল্প, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে কচুরিপানার এত সমারোহ, যেন মনে হচ্ছে এখানটা ব্লক হয়ে গেছে।
এই সেই মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুটি। ভূত বাংলো নামে পরিচিত। এটা হচ্ছে তার দিনের বেলার দৃশ্য। আমাদের রিসর্ট থেকে রাত্রি 8টার সময় হ্যারিকেন নিয়ে এই অন্ধকার ভূত বাংলোতে আসার ব্যবস্থা আছে। আসা হবে কিনা জানি না। বহু নরহত্যার সাক্ষী সাহেবদের হাতে নীলকর চাষিরা, নীলকর চাষির পরিবার, গ্রামের লোকজন, আবার পরবর্তীকালে বিদ্রোহের সময় সাহেবরা। সবচেয়ে বড় কথা, এই কাটা সাহেবের কুটিরে যখন ঢুকবেন, ওপরের তলায় যাবেন, খুব সাবধান। যে কোনো সময়, এই বর্ষার পরে যেমন আমরা পুজোর সময় এসেছি, সাপখোপ তো বেরোতেই পারে। আর চেয়েও বড় ভয় হচ্ছে যে কোনো সময় যে কোনো ইট খসে পড়ার বা ভেঙে পড়ার। এই হচ্ছে কাটা সাহেবের কুটির ভেতরটা। ছাদ ধসে পড়েছে, তাই এখান দিয়ে আলো ঢুকছে। এই হচ্ছে উল্টো দিকটা, এখানেও সমস্ত ছাদ ধসে পড়েছে। দোতলার বারান্দা ধসে পড়েছে। যাওয়ার সিঁড়ি খুব রিস্কি, এখান দিয়ে না ওঠাই ভালো। যে কোনো সময় ওপর থেকে ইট খসে পড়তে পারে। পোড়ার দাগ দেওয়ালে, পুরোনো দিনের কুড়ি বরগা। ইচ্ছিকুটি রিসোর্টের রাতের দৃশ্য। ঠিক মাঝখানটা দাঁড়িয়ে আমি সবকটা ছবি তুলছি। প্রথমে রেস্টুরেন্ট, সামোসা কটেজ, আর এই হচ্ছে বসার জায়গা, আর ট্রি হাউস যেটাতে আমরা আছি। আমরা এই ট্রি হাউসটাতে আছি, এইটা। আর এইটা হচ্ছে বিল্ডিং। এখানে 4টেই রুম আছে, ডিলাক্স রুম। এখানে আমরা জায়গা পাইনি, এটা বুক ছিল, হঠাৎ করে ঠিক করা হয়েছে। আর এটা রিসেপশন, এখানেও আলো জ্বলছে। এই হচ্ছে রাতের দৃশ্য। ভূতের দেখা না পেয়ে ফিরে এলাম রিসর্টে। রিসর্ট কিন্তু বেশ ঝলমল করছে। সারাদিনের পর শরীর ক্লান্ত, এরা ডিনার দিতে দেরি করছিল, তাই বললাম রুমে দিয়ে দিতে। এই হলো ডিনার, পোলাও চিকেন বা রুটি চিকেন।
রাত্রে ডিনারে কি ছিল দেখিয়েছি। রুটি, আলুর সঙ্গে একটু পোস্ত মাখা মাখা ছিল, আর তার সাথে পোলাও আর চিকেন। কেউ কেউ পোলাও আর চিকেন খেয়েছে, আর বাকিরা রুটি আর চিকেন। পোলাওটার টেস্ট খুবই অ্যাভারেজ। সকালের যে ভাতটা বেঁচে গেছিলো সেটা দিয়ে পোলাও করে দিয়েছে মনে হচ্ছে। সঙ্গে কিছু কাজু কিশমিশ রয়েছে আর কালার রয়েছে। আর রুটি, ময়দার রুটি, বেশ মোটা, কিন্তু তবু খাওয়া যায়। আর চিকেন একদম সিম্পল, নাম বলছে চিকেন কষা, কিন্তু আলু দিয়ে 4 পিস চিকেন, একদম সিম্পল। এই মোটামুটি এখানকার খাবার অ্যাভারেজ, ভেরি মাচ অ্যাভারেজ, আহামরির তো কিচ্ছু নেই। আজকে ডিনারের সঙ্গে সঙ্গেই ডে এন্ড, কালকে সকালে ব্রেকফাস্ট আছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আজকের ডে এখানেই এন্ড করছি। গুড নাইট, গুড মর্নিং। আজকে 5 অক্টোবর 2025। আজকে এখন সকাল 8টা। এর আগে পর্যন্ত মেঘলা ছিল, সানরাইজ দেখা বা ছবি তোলার কোনো সুযোগ ছিল না। কালকের থেকে ওয়েদার একটু বেটার মনে হচ্ছে। আকাশে এখন মেঘের ঘনঘটা নেই, কালকের মতন সারাদিন ধরে বৃষ্টি আর চাপা গরম, গুমোট ওয়েদার নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে এখনো অবধি। আমার পিছনে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, আর আমি দাঁড়িয়ে আছি আমার ট্রি হাউসের বারান্দায়। এখান থেকে সকালটা এখন অবধি বেশ ভালো লাগছে। ইনিশিয়াল প্ল্যান ছিল আজকে এখান থেকে বেরিয়ে মায়াপুর যাব এবং সেখান থেকে মন্দির দর্শন করে বাড়ি ফিরব, কিন্তু এরা ব্রেকফাস্ট দিতে মোটামুটি দেরি করবে, 9:30 10টা। তাই এখান থেকে মায়াপুর যেতে 2 ঘন্টা লাগে, 12টায় মন্দির বন্ধ, তাই হয়তো মায়াপুর যাওয়া হবে না। আপনারা ইচ্ছে করলে মায়াপুর যেতে পারেন। মায়াপুর গিয়ে মায়াপুরে দর্শন করে ভোগ প্রসাদ খেয়ে তারপর সেখান থেকে কৃষ্ণনগর রাজবাড়ি দর্শন করে সেখান থেকে কলকাতা ব্যাক করতে পারেন। 1 2 3 4 5টা করে লুচি, আলুর তরকারি, মিষ্টি, ডিম, এই হচ্ছে ব্রেকফাস্ট। ব্যাস হয়ে গেল। আজকে এখন রবিবার 11টা, আমরা বেরোচ্ছি। একটা মোটামুটি স্মৃতি আর অনেকটা অক্সিজেন নিয়ে ফিরছি, আবার ফিরতে হবে কাজে। আজকে রবিবার, এদের চেক আউটের খুব একটা তাড়া নেই, কারণ এদের কাস্টমারও খুব একটা আজকে আসবে না। মেনলি উইকেন্ড ডেস্টিনেশন এটা। ফিরছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। ইচ্ছে হলো নৈহাটিতে বড় মায়ের মন্দির দর্শন করে ফিরব। 2:30-এর আগে এখান দিয়ে পাস করছিলাম, 2:30-টায় মন্দির বন্ধ হয়, তাই বড় মায়ের মন্দির দর্শন করার জন্য দাঁড়ালাম। তার কিছু দৃশ্য এখানে রইল। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।